ঘরের সবকটা পুরনো আলো নিভিয়ে দিয়ে মোদিজি ভাবছেন বিশাল এক আলোড়ন ফেলে দিলেন। কাজের লোক বদলে দিয়ে ভাবছেন ইতিহাস বদলে গেল। একদম ভুল ভাবছেন। বেদনাদায়ক সত্যটা হলো, জাহাজ যখন ডুবতে বসে তখন নাবিক পাল্টালে কিন্তু ঝড়ের গতি কমে না। বিজেপির বহু চর্চিত টিম নিতিন নবীনের সেই ঢাল তরোয়ালহীন নিছক মুখোশ বদল, নাকি ভারতীয় রাজনীতিতে কোনো প্রলয়ের পূর্বাভাস? চলুন রাজনীতির এই ক্ষমতার ঘরানার আসল ময়না তদন্ত করা যাক, একদম খোলাখুলি, কোনো আড়াল ছাড়া। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। চারপাশে বিপদের ঘনঘটা দেখে নরেন্দ্র মোদী হঠাৎ করে নিজের দলটার খোল নলছে বদলাতে চাইলেন। ঘরের সবকটা পুরনো বাল্ব পাল্টে নতুন বাল্ব লাগালে যেমন হয়, ব্যাপারটা ঠিক তেমনই। নতুন টিম করতে গিয়ে বিজেপি তাদের 28 জনেরও বেশি প্রভাবশালী প্রথম সারির নেতাকে এক ঝটকায় পদ থেকে সরিয়ে দিয়েছে। কার চেয়ার কখন যাবে প্রমাদ গুনছেন বাকিরা। কিন্তু বেদনাদায়ক সত্যি কথাটা কি জানেন? দেশের যা বর্তমান অবস্থা আর বিজেপি যেভাবে চারদিক থেকে একের পর এক সমস্যায় কোণঠাসা হচ্ছে, তাতে মোদিজি পুরো টিম কেন পুরো পার্টি উল্টে দিলেও কিচ্ছু ফারাক পড়বে না। আসল কথা হচ্ছে, দল বদলে বা প্লেয়ার পাল্টে কোনোদিন খারাপ ক্যাপ্টেন্সি ঢাকা যায় না। খোদ অধিনায়ক যদি নিজে ভুলের পর ভুল করে চলেন, তাহলে নিচু তলার কিছু মুখ বদলে দিয়ে কি লাভ? এবার আসুন মোদিজির নতুন টিমের মুখগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। নতুন সভাপতি নিতিন নবীন, সে তো গত জানুয়ারি মাসেই তিনি সভাপতি হয়েছেন। কে এই নিতিন নবীন? জাতীয় রাজনীতিতে তাকে কজন চিনতেন? যে চেয়ারে একসময় অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, রাজনাথ সিং কিংবা অমিত শাহের মতন হেভিওয়েটরা বসেছেন, সেখানে বসানো হলো এমন একজনকে যার পরিচিতি জেপি নাড্ডার চেয়েও কম। বিহারের রাজনীতির বাইরে তাকে মানুষ চিনল তখনই যখন তিনি রাতারাতি বিজেপির জাতীয় সভাপতি হলেন। আর আজকের এই নতুন টিমে যাদের আনা হয়েছে, তাদের প্রায় সবাই মোদি আর শাহের অন্ধ অনুগামী। মোদি শাহের আঙুলের ইশারাতেই এই টিম তৈরি। দু একজন হয়তো আরএসএস কোটা থেকে সুযোগ পেয়েছেন, কিন্তু বাকিরা সবাই ওই নিতিন নবীনেরই কার্বন কপি, লো প্রোফাইল, যাতে কোনোভাবেই হাই প্রোফাইলদের ঘরে ছায়াও না পড়ে। শিবরাজ সিং চৌহান, নিতিন গডকরির মতো নেতা এই টিমে, ভাবতে পারছেন খুব বড় কোনো নাম টিমে নেই। তা থেকেই বোঝা যাচ্ছে ঠিকই মোদি যে কিন্তু এই মুহূর্তে বেজায় চাপে আছেন। বিশেষ করে তরুণ এবং ছাত্র সমাজ যেভাবে তার সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তাতে মোদিজির ঘুম উড়ে যাওয়ার জোগাড়। অবস্থা এতটাই গুরুতর যে এবার মাঠে নেমে পড়েছে জেন আলফাও। এসব দেখে মনে হতেই পারে মোদিজি বুঝি এখন তরুণদের বেশি সুযোগ দিতে চাইছেন। সেই কারণেই আজকের এই ছাঁটাই অভিযান। পুরনো চাল চুলো ফেলে দিয়ে নতুন কিছু তরুণ মুখ আর কিছু নতুন মহিলা মুখকে সামনে আনা হয়েছে। অবশ্য মহিলাদের কথা আর কি বলবো, মহিলাদের জন্য ভোটে আসন সংরক্ষণের সওয়াল করে যে বিজেপি, সেই দলের নতুন কমিটিতে স্থান পেয়েছেন 12 জন মহিলা, গতবারের চেয়েও 2 জন কম। যাই হোক, কিন্তু এর মধ্যেই একটা সিদ্ধান্ত সবাইকে সবচেয়ে বেশি চমকে দিয়েছেন। তিনি হলেন ডক্টর সন্দীপ পাঠক। হয়তো আপনারা অনেকেই এনাকে চেনেন না, কিন্তু এই সন্দীপ পাঠক একসময় অরবিন্দ কেজরিওয়ালের ডান হাত ছিলেন। আম আদমি পার্টির সমস্ত নির্বাচনী কৌশলের আসল কারিগর উনিই ছিলেন। বলা হতো পাঞ্জাবটা প্রায় একার হাতে জিতে কেজরিওয়ালের থালায় সাজিয়ে দিয়েছিলেন এই সন্দীপ। এক সময় আপের অন্দরে সঞ্জয় সিং বা মনীষ সিসোদিয়াকেও ছাপিয়ে গেছিলেন তিনি। সেই সন্দীপ পাঠক এখন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক। প্রশ্ন উঠছে, কেজরিওয়ালের প্রাক্তন এই মাস্টার স্ট্র্যাটেজিস্ট এবার কি বিজেপির হয়ে ভোটের গুটি সাজাবেন? বিশেষ করে সামনে যেখানে পাঞ্জাবের বিধানসভা ভোট। তবে শুধু যে জেন জেড চাপ রয়েছে তাই নয়, মোদিজির উপর একটা অদৃশ্য চাপ কাজ করছে। হয়তো প্রকাশ্যে বলবেন না, কিন্তু তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা কেউ কল্পনাও করেননি। গুজরাট লবি স্বয়ং বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালবিয়াকে পদ থেকে সরিয়ে দিয়েছে। সিদ্ধান্তটা কেন এত মারাত্মক চমকপ্রদ জানেন? কারণ ইনস্টাগ্রাম বা এক্স সহ সামাজিক মাধ্যমে নরেন্দ্র মোদীর যে লার্জার দ্যান লাইফ বা বিশাল অবতার তৈরি হয়েছিল, তার আসল নেপথ্য কারিগর ছিলেন এই অমিত মালবিয়া। অনেকের মতে তিনিই ছিলেন তথাকথিত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির চ্যান্সেলর। সেই মালবিয়াকে কেন ছাঁটাই করা হলো?
আমাদের সূত্র জানাচ্ছে মালবিয়া নাকি ইদানিং কিছু নতুন বিরোধী মুখ আর তরুণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপর লাগাতার ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছিলেন। দলে এর বিরুদ্ধে একটা জোরালো প্রতিক্রিয়া তৈরি হয়। গুজরাট লবি মনে করেছে আইটি সেল শুধু নির্দিষ্ট কিছু মানুষকে আক্রমণ করছে না, বরং তারা সরাসরি পুরো জেনজি আর তরুণ সমাজকে চটাচ্ছে। আর সেই ভুল চালেরই মাসুল আজ গুনতে হলো অমিত মালবিয়াকে। এটাই প্রমাণ করে মোদিজি কতটা মনস্তাত্ত্বিক চাপে আছেন। তার মাথার মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে তরুণদের আন্দোলন, জেনজি আর জেন আলফার ক্ষোভ। আরেকটি বড় চমক হলো স্মৃতি ইরানিকে আবার ফিরিয়ে এনেছেন মোদিজি। তাকে দেওয়া হয়েছে জাতীয় সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাজনৈতিক মহলে গুঞ্জন রাহুল গান্ধীকে সর্বক্ষণ ম্যান মার্কিং এ রাখার জন্যই নাকি নতুন টিমে জায়গা পেলেন স্মৃতি। রাহুল গান্ধী যেভাবে দিন দিন পয়েন্ট টেবিল বা পপুলারিটি চার্টে এগোচ্ছেন, অনেক জায়গায় মোদির জনপ্রিয়তার প্রায় কাছাকাছি চলে আসছেন। তার সামাল দিতেই নাকি স্মৃতির এই পুনরুত্থান। এছাড়া আরএসএস এর কোটা থেকে তাদের পুরনো মুখ রাম মাধবকে সহ সভাপতি করা হয়েছে। কিন্তু আসল সত্যিটা কি? আপনি 28 জন কেন 29 জন হেভিওয়েটকে ছাঁটাই করে নতুন তালিকা বানিয়ে নিন। কাজের কাজ কি হয় সেটাই তো দেখার। উত্তরপ্রদেশের রাজনৈতিক পটভূমিটা দেখুন। রাম মন্দিরের ভক্তদের প্রণামী চুরির অভিযোগ নিয়ে বিরোধীরা, বিশেষ করে অখিলেশ যাদব, যেভাবে ঝাঁঝালো প্রচার চালাচ্ছেন, তাতে বিজেপির অবস্থা বেহাল। অন্যদিকে ইথানল বা পেট্রোলে ভেজাল যাই বলুন, সেই বিতর্ক নিয়ে মোদিজির আসল ভোট ব্যাংক, সেই তথাকথিত মধ্যবিত্ত সমাজ প্রথমবার সরাসরি রাস্তায় নেমে এসেছে। আর তরুণ সমাজ বা জেনজি তো গোড়াতেই কাটা হয়ে দাঁড়িয়ে রয়েছে। খোদ আদিত্যনাথের দুর্গ লখনৌয়ে 10 থেকে 12 বছরের জেন আলফাও আজ নিজের অধিকারের দাবিতে রাজপথে। বিজেপির বিরুদ্ধে এর চেয়ে বড় নেতিবাচক বার্তা আর কি হতে পারে? তাই দল বা টিম বদলালেও কাজের কাজ কত দূর হবে লাখ টাকার প্রশ্ন। কারণ সমস্যা তো প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। আগামী 6 মাসের মধ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড বা পাঞ্জাবের নির্বাচন, তার সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন। এই নতুন টিম গড়ে কি বিশেষ লাভ হবে? বিশ্লেষকরা বলছেন কিচ্ছু হবে না। কারণ মূল সমস্যাটা টিম নয়, মূল সমস্যা হলো সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু, অর্থাৎ সেই গুজরাট লবি। চালকের আসনে বসা ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনকে না বদলে কেবল টিমের ফিল্ডারদের নাম পরিবর্তন করে ম্যাচ জেতা যায় না। কারণ আজকের সমস্যাটা টিমের নয়, আসল সমস্যা ক্যাপ্টেন্সির। সমস্যাটা পারফরমেন্স বা ডেলিভারির। রোগ ধরা পড়েছে এক জায়গায় আর আপনি ওষুধ দিচ্ছেন অন্য জায়গায়। মোদি আর শাহ এই দুজন গুজরাটে থাকার সময়ও কোনোদিন টিম প্লেয়ার ছিলেন না, দিল্লিতে এসেও হননি, আর ভবিষ্যতেও হবেন না। এরা বরাবরই সিঙ্গল প্লেয়ার। একাই 100 রান করবেন, নিজে গোল দেবেন। আপনি কাকে নিলেন বা কাকে বাদ দিলেন তাতে আদৌ কি যায় আসে? বিজেপির সংসদীয় বোর্ড বা কার্যনির্বাহী কমিটির কোন নেতার সাধ্য আছে এই দুজনের অনুমতি ছাড়া একটা নিঃশ্বাস ফেলার? ধরুন সন্দীপ পাঠককে জাতীয় সাধারণ সম্পাদক করা হলো। কেজরিওয়াল যখন জেলে ছিলেন তখন তো এই পাঠকই সরকার আর দল চালাতেন। কিন্তু আদৌ সন্দীপ পাঠকেরা দল চালাবেন কি? নাকি আসল রিমোট কন্ট্রোলটা সেই আগের মতন দুজনের হাতেই থাকবে? 2002 থেকে 2026 এই দীর্ঘ 24-25 বছরের ইতিহাস আর এই দুজনের মানসিকতাটা ভালো করে বুঝুন। একটা আদর্শ টিমে ক্যাপ্টেনের কাজ হলো বাকি প্লেয়ারদের স্বাধীনভাবে খেলতে দেওয়া। কেউ হয়তো আক্রমণাত্মক খেলবে, কেউ উইকেটে পড়ে থেকে ইনিংস সামলাবে, এটাই তো খেলা। কিন্তু প্রতিটি বল করার আগে বা বল ফেস করার আগে যদি প্লেয়ারকে ডাগআউট থেকে ক্যাপ্টেনের নির্দেশ নিতে হয়, সেই দল ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আজকের বিজেপির ঠিক এই হালই হয়েছে। তাই এই বিরাট রিশাফলিং এর আদতে কোনো রাজনৈতিক গুরুত্বই নেই। সিদ্ধান্ত সেই দুজনই নেবেন। আর বাকি যারা এলেন বা গেলেন তারা সবাই তো কেবল নামমাত্র দাবার গুটি। বেদনাদায়ক সত্যি এই যে আগের টিমের যেমন কোনো মূল্য ছিল না, নতুন টিমেরও কোনো মূল্য নেই। 2019 সালের পর থেকে মোদিজি যে রাজনৈতিক খেলাটা খেলছেন তা কোনো শক্তিশালী টিম বা আকর্ষণীয় মুখের ওপর ভর করে চলছে না। এই খেলাটা চলছে একেবারে অন্য অঙ্কে। ডেটা ম্যানিপুলেশন, প্রশাসনিক আধিকারিকদের ব্যবহার, পাইকারি হারে খয়রাতি বিলোনো আর পোষা দরবারি মিডিয়ার অষ্টপ্রহর প্রচারের জোরে। ব্যাস, গল্প এটুকুই। আপনারা ভাবছেন নতুন নতুন মুখ আনা হয়েছে, এদের নিজেদের এলাকায় জেতার ক্ষমতা আছে তো, নাকি রাজ্য জুড়ে দল জেতাবেন? কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক কাউকে বাদ দিন।
রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের পকেটে পর্যন্ত কোনো নিজস্ব রাজনৈতিক ক্ষমতা নেই। নতুন সভাপতি করা হয়েছে যাকে, সেই নিতিন নবীনের নিজের ঝুলিতেই বা কি আছে? এই তো সেদিন উপনির্বাচনে নিতিন নবীন যে বুথে নিজে ভোট দেন, সেই নিজের হোম বুথেই হেরে গেছে বিজেপি। যে আসনে তিনি আর তার বাবা দীর্ঘদিন রাজনীতি করলেন, সেখানে এই হাল। তাহলে বিজেপির নতুন টিমের যোগ্যতাটা কোথায়? এদের প্রাথমিক যোগ্যতাই হলো এদের নিজস্ব কোনো রাজনৈতিক ওজন থাকা চলবে না, একদম গুড ফর নাথিং হতে হবে, যাতে ওপরের আদেশের বাইরে একটা শব্দও না ফোটে। আপনারা বলতে পারেন, কেন স্মৃতি ইরানিকে তো আবার ফিরিয়ে আনা হলো, তিনি তো তেজস্বিনী রাহুল গান্ধীর সঙ্গে লড়বেন। কিন্তু ভুলেই যাচ্ছেন যে স্মৃতি ইরানি নিজে রাহুল গান্ধীর এক সামান্য সহযোগীর কাছে হেরে বসে আছেন। এই ধরনের দুর্দান্ত সব প্রজ্ঞাবান স্বঘোষিত দিকপালদের নিয়েই তৈরি হয়েছে মোদিজির এই নতুন ইনভিনসিবল ব্রিগেড। আসল কথা হলো বিজেপির অন্দরে আজ কারোর কোনো নিজস্ব অস্তিত্ব নেই। সবকিছুই ঘুরে ফিরে ওই দুজন আর তাদের তোষামোদি ইকোসিস্টেমের চারপাশে আবর্তিত হচ্ছে। আপনি এলেন কি আমি গেলাম, তাতে দলের বা দেশের রাজনৈতিক সমীকরণে বিন্দু মাত্র পার্থক্য তৈরি হয় না। সন্দীপ পাঠক বা বিনোদ তাওরের মতন সাধারণ সম্পাদকরা কি স্বাধীনভাবে দল পরিচালনা করতে পারবেন? আদৌ ভাববেন না। এরা সবাই অমিত শাহের প্রত্যক্ষ নজরদারিতে চলেন, আর চালিকা শক্তি হিসেবে কাজ করে মোদিজির দেওয়া নির্দেশনা। লোক দেখানো কিছু রাজনৈতিক অঙ্গভঙ্গি করা হয় মাত্র, কিন্তু মূল ক্ষমতার কারবার চলে সম্পূর্ণ অন্তরালে। ব্যাপারটা বুঝতে পারছেন? মোদিজি ঘরের সমস্ত পুরনো লাইট বাল্ব পাল্টে নতুন ফ্যান বাল্ব লাগাতেই পারেন, কিন্তু ক্ষমতার মূল জেনারেটর বা মেন সুইচটি তো রয়ে গেছে তার নিজেরই হাতে। কারেন্ট সরবরাহ কোথা থেকে আসছে সেটাই আসল। নতুন বাল্বগুলো কতটা জ্বললো বা জ্বললো না, তাতে ক্ষমতার মূল কাঠামোর কিচ্ছু আসে যায় না। পরিস্থিতি আজ কোন চরম পর্যায়ে পৌঁছেছে জানেন? মোদিজি যদি ঘরের সবকটি বাল্ব বা টিউবলাইট খুলে নিয়ে পুরো ঘরটা ঘোর অন্ধকারে ডুবিয়েও দেন, তাও আমাদের দরবারে মিডিয়া ক্যামেরার সামনে এসে চিৎকার করে বলবে, আহা কি অভূতপূর্ব আলোর দ্যুতি! এত উজ্জ্বল আলো তো স্বয়ং সূর্যদেবও দিতে পারেন না। মোদিজি এবং তার চারপাশের ব্যবস্থাটা আজ এমনই এক আত্মমুগ্ধ বাস্তব বিচ্ছিন্ন জায়গায় গিয়ে ঠেকেছে। সমস্যাটা ব্যক্তি কেন্দ্রিক, পদ পদবীর পরিবর্তনের নয়। সমস্যাটা হলো ক্ষমতার মূল ভরকেন্দ্র এবং বিজেপির সামগ্রিক রাজনীতি আর যেখানে এসে থমকে গেছে সেই গভীর বিশ্লেষণে। আগামী 2.5-3 বছরে বিজেপির পক্ষে কেন্দ্রে ক্ষমতা টিকিয়ে রাখা যে কতটা কঠিন সেটা বুঝতে কোনো বিশেষজ্ঞ হতে হয় না। সামনে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের মতন চরম গুরুত্বপূর্ণ রাজ্যের ভোট, যা কার্যত 2029-এর সাধারণ নির্বাচনের মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। কিন্তু প্রশ্ন হলো, হাত থেকে ফসকে যাওয়া ন্যারেটিভ ফিরিয়ে আনতে শাসক দলকে কোনো বিপজ্জনক বা চরম চাল চালতে পারে? আর দ্বিতীয়ত, বিরোধী শিবির কি এই সুবর্ণ সুযোগের কোনো ফায়দা তুলতে পারছে? দ্বিতীয় প্রশ্নটার জবাব আগে দেওয়া যাক। প্রথমবার বিরোধীদের চালচলনে একটা অভূতপূর্ব পেশাদারি এবং শক্তপোক্ত রণকৌশল দেখা যাচ্ছে। সংসদের অন্দরে লাগাতার 20 দিন ধরে সোচ্চার থাকা এবং রাহুল গান্ধীর সেই অমোঘ প্রশ্ন, পেলেট গান বা শটগান চালানোর নির্দেশটা কার ছিল? এর কোনো উত্তর কিন্তু সরকারের কাছে ছিল না। এটা ছিল এমন এক প্রশাসনিক মোক্ষম অস্ত্র যার কোনো রাজনৈতিক জবাব বিজেপির কাছে নেই। নির্দেশ সরকার দিয়ে থাকলে নৈতিক দায় নিয়ে ইস্তফা দিতে হবে, আর নির্দেশ না দিয়ে থাকলে প্রমাণিত হবে যে সরকারের প্রশাসনিক কোনো নিয়ন্ত্রণই নেই। রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস এবং অখিলেশ যাদবরা খুব সূক্ষ্মভাবে মূল বিষয় থেকে নজর সরতে দেননি। বিশেষ করে ছাত্র আন্দোলনের সঙ্গে নিজেদের সংযোগ বজায় রাখা, কোটা, দেরাদুন, প্রয়াগরাজ হয়ে এখন পুনে পর্যন্ত গিয়ে সরাসরি ছাত্রীদের সঙ্গে কথা বলা, এটা প্রমাণ করে বিরোধীরা এবার ইস্যুর আসল গভীরতা বুঝেছে। বিজেপির মূল সংকটটা কিন্তু ঠিক এই জায়গায়। তারা আজ একই সঙ্গে দুটি ভিন্ন ফ্রন্টে যুদ্ধ করতে বাধ্য হচ্ছে। ইতিহাস বলে যে কোনো ক্ষমতাবান সরকার তখনই কেঁপে ওঠে যখন দেশের রাজপথের সামাজিক আন্দোলন আর সংসদের রাজনৈতিক আন্দোলন একে অপরের পরিপূরক হয়ে ওঠে। একদিকে মাঠে ময়দানে জেনজি আর তরুণদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, অন্যদিকে সংসদে বিরোধী শিবিরের 1 ইঞ্চিও জমি ছেড়ে না দেওয়ার অনমনীয় অবস্থান। সব মিলিয়ে শাসক দলের জন্য পরিস্থিতি এখন ঘোর সংকটময়। যদি এই পরিস্থিতি বজায় থাকে, সামাজিক আন্দোলন আর রাজনৈতিক লড়াই যদি একে অপরের হাত ধরাধরি করে এগোতে থাকে, তবে 2029 সালের লোকসভা নির্বাচন যে শাসক দলের জন্য এক মারাত্মক বিপর্যয় ডেকে আনবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনকি
আসন্ন উত্তরপ্রদেশের নির্বাচনেও তাদের চরম মূল্য চোকাতে হবে। আমি অবশ্য এখনই হাওয়া মরুগের মতন হার বা জিতের ভবিষ্যৎবাণী করছি না, কারণ রাজনীতিতে এক সপ্তাহে কিভাবে হাওয়ার গতি বদলে যায় তা আমরা সবাই দেখেছি। মাত্র 1 মাস আগেও যদি কেউ বলতো যে ছাত্র আন্দোলনের চাপে মোদী সরকারকে হাঁটু গেড়ে বসতে হবে আর শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হবে, তবে মানুষ তাকে উন্মাদ ভাবতো। কিন্তু একটা হিসেব করুন, 2024-এর নির্বাচনে দল 240টা আসন পেয়েছিল, কিন্তু তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে বিজেপি সরকারের পারফরমেন্স কি উন্নত হয়েছে নাকি দল আরো তলানিতে ঠেকেছে? প্রতিটি সামাজিক এবং অর্থনৈতিক সূচকে এই সরকার আজ ডাহা ফেল। টাকার দর তলানিতে গিয়ে ঠেকছে, পেট্রোলিয়ামের দাম চড়চড় করে বাড়ছে। বৈদেশিক নীতির দিকে তাকান, ট্রাম্প এবং আমেরিকা লাগাতার এমন ভাষায় আক্রমণ করছে যা নজিরবিহীন। চীনের সঙ্গে সম্পর্কের বরফ গলল না, অথচ অন্যদিকে ভূ রাজনীতিতে আমাদের প্রতিবেশী দেশগুলো নিজেদের অবস্থান মজবুত করে নিচ্ছে, আর আমরা আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ একা হয়ে পড়ছি। দেশের অভ্যন্তরীণ সামাজিক সম্প্রীতি আজ পুরোপুরি ধ্বংস। অপারেশন সিন্দুরের সময় যেভাবে সরকার আপোষ করেছে তাতে বিজেপির তথাকথিত উগ্র জাতীয়তাবাদের বেলুনটাও ফুটো হয়ে গেছে। আর রাম মন্দিরের অনুদানের টাকা চুরির অভিযোগে তো একদম হাতে নাতে ধরা পড়ার অবস্থা। পরিস্থিতি যখন আগের চেয়ে কয়েক গুণ বেশি খারাপ, তখন এরা 2029-এ কিভাবে 272টা ম্যাজিক ফিগার পাবে? হ্যাঁ, রাজস্থান, পশ্চিমবঙ্গের মতন কিছু রাজ্যে ইভিএম আর নির্বাচন কমিশনের কারসাজির অভিযোগে বিতর্কিত জয় হয়তো এসেছে, কিন্তু সেই জয়ের ভিত্তি আজ নিজেই নড়বড়ে। যে কোনো যুদ্ধ বা রাজনৈতিক লড়াইয়ে শেষ পর্যন্ত রাজাকে বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু যখন সেই রাজারই আসল মুখোশ খুলে পড়ে, তার নিজের তৈরি লার্জার দ্যান লাইফ ভাবমূর্তি ধুলোয় মিশে যায়, তখন তিনি যে কেবল নির্বাচনে জেতার ক্ষমতা হারান তাই নয়, বরং দলের জন্য সবচেয়ে বড় দায় বা লায়াবিলিটি হয়ে ওঠেন। 2019 বা 2024-এর আগে নরেন্দ্র মোদীর যে মেকি ইমেজ ছিল, আজকে জেনজি আর ছাত্র আন্দোলন সেই উগ্র হিন্দুত্ব, জাতীয়তাবাদ আর ভুয়ো বিকাশের ফানুষের এক ঝটকায় উড়িয়ে দিয়েছেন। তাহলে কোন শক্তিতে জনগণ এদের আবার 240 বা 250টা আসন দেবে? আসল প্রশ্ন হলো, তাহলে কি এই সরকারের কাউন্টডাউন বা উল্টো গণনা শুরু হয়ে গেছে? এক কথায় উত্তর হ্যাঁ, একেবারে নিঃসন্দেহে। তবে একটাই শর্ত বজায় থাকে, গণতন্ত্র আর নির্বাচন পরিচালনার নামে যে অলিখিত সিস্টেম ম্যানিপুলেশন বা কারচুপি চলছে, সেটাকে মাথায় রেখেই যে কোনো রাজনৈতিক হিসেব মেলাতে হবে। ভাবুন, আরো গভীরে গিয়ে ভাবুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।